দর্শক, আজ বছরের শেষ দিন। একদিকে পেছনে ফেলে আসা প্রাপ্তি অপ্রাপ্তির চৈত্র, আরেকদিকে নতুনের আহ্বানে রঙিন বৈশাখ। এই দুয়ের মেলবন্ধনে আজ আমরা আড্ডা দেব, যার নাম চৈতালি আড্ডা। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমার সাথে আছেন দুজন পরিচিত এবং প্রিয় মুখ। একজন নির্মাতা শিহাব শাহীন এবং আরেকজন নায়িকা এবং গায়িকা। বাকি পরিচয় আমি পরে দেব। জেফার রহমান। দুজনকে স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। বৈশাখের নিয়ে আছে, আমি নিয়েই আছি। নতুন কন্টেন্ট আসছে, দেখা যাক কেমন নেয় মানুষ, সেই ডিটারিতেই আছি, ভালো আছি। সেই নতুন কন্টেন্ট নিয়ে তো আমরা কথা বলবো, তবে যেহেতু বৈশাখ এবং চৈত্র ঠিক এটার সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, তো এই যে উৎসব, তো উৎসবে আসলে মানুষ ছুটি কাটায়, উৎসবের রঙে আনন্দ করে, বাট এই উৎসবের সময় যখন আসলে নতুন একটি সিনেমার, একটি ফিল্মের আসলে জন্য প্রমোশনের জন্য ছোটাছুটি করতে হচ্ছে, ঠিক ছুটি এবং এই যে প্রমোশন আনন্দ মানে কেমন লাগে আসলে? আমাদের জন্য তো এটাই খুবই বলবো যে মানে কি বলবো, এটা খুশির ব্যাপার, তাই না? যে হলিডে আসলে কি আমরা কাজ করি, অ্যান্ড দেন হলিডে বলতে এটা আমাদের এক ধরনের হলিডেই বলা যায়, যে খুব ভালো একটা কন্টেন্টের জন্য আমরা ওয়েট করছি, আমরা একটা অনেক কষ্ট করে বানিয়েছি, এখন মানুষরা কিভাবে এটাকে নেয়, সো আমরা খুবই এক্সাইটেড। সাথে একটু টেনশনও কাজ করে অবশ্যই, সবসময়। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, বলছি বৈশাখকে আমরা সবসময় আসলে রঙিনভাবে বরণ করি এবং বৈশাখের যে উদযাপনটা সেটা কিন্তু ব্যাপকভাবে হয়, কিন্তু এই যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, চৈত্র মানে চৈত্রের যে বিদায়টা, সেটা আমরা আসলে সেভাবে উদযাপন করি না। মানে এই চৈত্র এবং বৈশাখকে আসলে আপনি কিভাবে চৈত্রকে বিদায় জানাবেন আসলে? অবশ্যই বিদায়টা অলওয়েজ মনে রাখতে হয়, কি পেলাম, কি শিখলাম, সেটা তো অবশ্যই মনে রাখতে হয়। গত বছরটা কেমন গেল, গত বছর থেকে কি অর্জন, কি ব্যর্থতা, সেটা থেকে কি কতখানি নিব, তো সেই নিয়ে সামনের দিকেই আগাই সব সময়। আর গরম যেহেতু চৈত্র, বিদায় যাই ভালো। আচ্ছা, এই যে প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলছিলাম, গত বছরের মানে অর্থাৎ চৈত্র যে শেষ হয়ে যাচ্ছে, প্রাপ্তি অপ্রাপ্তি থেকে কোন প্রাপ্তিটাকে আপনি খুব সযত্নে আসলে রেখে দেবেন? হ্যাঁ, গত বছরে আমার অনেকগুলো প্রাপ্তি আছে। আমার কাজগুলো এই সময়ে এসে, জীবনের এই সন্ধিক্ষণে এসে কাজটাই আমার সবচেয়ে বড় সামনে। আমার আর কিছু নেই, আমার সামনে কাজময় আমার। তো কাজ যেমন যায় তেমনই এই বছর যায় আমার। গত বছরে আমার দুটো কাজ গেছে। একটা রিসেন্টলি ক্যাকটাস ওয়েব সিরিজ গেছে, এবং এর আগে গেছে ক্যাকটাস এই বছর, গত বছর ছিল হচ্ছে হ্যাঁ বাংলা ও বছর। আচ্ছা, হ্যাঁ বাংলা বছর তো এপ্রিল টু এপ্রিল। ওইটা কি দাগি না, দাগি জাস্ট একদিন আগে জাস্ট সিনেমাটার কাছে তো তার রেশ নিয়েছিলাম। সো দর্শকের ভালোবাসা, দর্শকের গ্রহণ করা, সেভাবেই দেখি, বিবেচনা করে গত বছরটা গেছে, বেশ ভালো গেছে। কিন্তু ব্যক্তি জীবনে যেটা, আমার রাষ্ট্র জীবনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ গেছে মনে হয়। আমার যে দেশে একটা ইলেকশনে হয়েছে, নতুন আসছে, একটা চৌকি ফিলিংস ছিল যে গলাটা চেপে আসছিল, তো সেইখান থেকে একটু মনে হচ্ছে রিল্যাক্স আছে এই বছরটা। গত বছরটা এই ধরনের কি মনে হচ্ছিল কেউ যেন গলা টিপে ধরতে আসছে, তো সেই থেকে একটু এখন মনে হচ্ছে একটু নিঃশ্বাস নিতে পারছি। ভালো, নতুন বছরের জন্য অবশ্যই এক্সাইটেড। জেফার, আপনার কাছে যদি আমি জানতে চাই যে প্রাপ্তি অপ্রাপ্তির গল্প তো আমরা আসলে বলি, একটা বছর যখন শেষ হয়ে যায়, তো গেল যে বছরটা, সেই বছরের কোন প্রাপ্তিটাকে আপনি খুব সযত্নে রেখে দেবেন এবং কোন অপ্রাপ্তিটাকে আপনি একবারেই ভুলে যেতে চাইবেন? গত বছর কাজ তো অনেকগুলো কাজ বের হয়েছে। শিহাব ভাইয়ের দাগি ফিল্মে আমার গান ছিল, নিয়ে যাবে কি, লিচু বাগানে, তারপর অনেকগুলো গান বের হয়েছে। অ্যালবাম বেরিয়েছে। হ্যাঁ, আর শিহাব ভাইয়েরই একটা সিরিজ অ্যালেন স্বপন, সবাই চিনে, সেটার সেকেন্ড ইয়েতে ছিলাম, সিরিজে। তো লাস্ট ইয়ার এভাবে গেল, বিয়ে করলাম অবশ্যই, সেটা তো আছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সব ভালো জিনিস একসাথে ভাবছি। খারাপ বলতে আমি সেমই বলবো যে আমরা সবাই টেনশনে ছিলাম, কি হবে, কোথায় যাচ্ছি, কোথায় আছি, একটা টেনশনে ছিলাম। সো এখন আরো রিলিভড
আমার কাছে মনে হয় মানে প্রাপ্তি অপ্রাপ্তির গল্প বললে আমরা আসলে ভালোটাকেই রেখে দিতে চাই, খারাপটাকে আমরা খারাপ আসলে রাখতে চাই ভুলে না। যেতে চাই। হ্যাঁ, জি। আচ্ছা, এবার নতুন যে সিনেমাটা আসছে সেই সিনেমাটা নিয়ে আসলে কথা বলতে চাই। নামটাই আসলে খুবই দারুণ, তুমি আমি শুধু। তো এই যে তুমি আমি 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 বুঝলাম, শুধুটা, এই শুধুটা আসলে কি কথা বলছে? প্রেমের কথা বলছে, একাকিত্বের কথা বলছে, নাকি অসম্পূর্ণ কোনো কিছুর কথা বলছে? এটা দিন শেষে এটা এই কথাই বলছে যে আমি আমার সিনেমার আমার ফিল্মের কনটেক্সটে বলছি যে তুমি আমি যথেষ্ট, আর কারোর দরকার নেই খুব একটা জীবনে। তো গল্পটাকে আমি রিভিল করব না, তো সেই জায়গা থেকেই নামটা রাখা হয়েছে যে তুমি আর আমি থাকলেই হবে, তুমি আর আমার জীবন হলেই হবে, তুমি আমি একসাথেই সামনের পথ যাব, জীবনে আর কেউ থাকুক না থাকুক, এই কথাই বলেছে ইয়াটা, সেই জন্যই নামটা রাখা হয়েছে তুমি আমি শুধু। আচ্ছা, এই যে গান গাওয়ার একটা জগৎ ছিল, সেই জগৎ থেকে আবার অভিনয়ের একটা জগৎ, এবং সেই জগতেও আসলে বেছে বেছে কাজ করা হচ্ছে, তাই না? তো এই যে তুমি আমি শুধু, মানে এই ছবিটার সাথে, এই ফিল্মটার সাথে মানে সংযুক্ত হওয়ার গল্পটা আসলে কেমন, এবং কেন সংযুক্ত হওয়া হলো? শিহাব ভাই আমাকে প্রথম অনেক আগে এটার কথাই বলেছিল, একটা এরকম একটা স্টোরি ওনার মাথায় ছিল, প্রীতমকে আর আমাকে চিন্তা করি। ইনফ্যাক্ট এটা আমি আবার জানতাম না, তো ওনার সাথে যখন প্রথম দিকে মিটিং হয় তখন উনি আমাকে ইনফ্যাক্ট এই কাজটার কথা সবার আগে বলেছিল। তার মাঝখান দিয়ে আমাদের অন্য একটা কাজ হয়ে গেছে, যে অ্যালেন স্বপন, বাট এই কাজটা একদম প্রথম থেকেই আমাকে বলেছিল। তো যখন শিহাব ভাইয়ের মতো একজন এরকম গুণী ডিরেক্টর আমাকে বলবেন, আমি তো আসলে অ্যাক্ট্রেস, আমি এখনো নিজেকে বলবো না। কাজ করেছি, কিন্তু আমি এখনো মনে করি যে আমার আরো কাজ করা বাকি আছে, বা আরো পরিশ্রম করতে হবে অ্যাক্ট্রেস ট্যাগটা পাওয়ার জন্য। কিন্তু অবশ্যই এরকম একটা কাজ করতে পারা এবং শিহাব ভাইয়ের সাথে কাজ করে অনেক কিছু আসলে শেখা যায় অবশ্যই। সো আমি কাজ করার সময় শিখতে থাকি আর কি, কাজ করতে করতে শিখতে থাকি আর কি বেসিক্যালি। সো এই তো, এটাই হচ্ছে আমার কি বলবো অ্যাক্টিং ক্যারিয়ারের অবস্থা। এবং শিহাব ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে সঙ্গীত অঙ্গনের দুইজন খুব জনপ্রিয় মুখ, সেই দুজন মুখকে নিয়ে যখন আপনি আলাদা আলাদাভাবে কাজ করেছেন এর আগে, কিন্তু এইবার দুজনকে নিয়ে একসাথে কাজ করলেন, মানে এই চিন্তাভাবনাটা আপনার কেন আসলো এবং কিভাবে আসলো? গল্পের প্রয়োজনে। আর আমার যারা প্ল্যাটফর্ম বিঞ্জ, তাদেরও চাওয়া ছিল কাজটা বিঞ্জে রিলিজ হচ্ছে, এবং ওদেরও চাওয়া ছিল, এবং গল্পের প্রয়োজনে এমন দুজন মানুষকে প্রয়োজন ছিল যে এই সময়ের এই জেন জি জেনারেশনকে মোটামুটি রিপ্রেজেন্ট করে। তারা তাদের চিন্তা ভাবনা নিয়েই কাজটা খুব আধুনিক, এই সময়ের তরুণদের মধ্যে এই ভাবনাটা অনেকের মধ্যে কাজটা মানে এই ভাবনাটা খেলছে। এই ইস্যুটা এই এখনকার রোম্যান্টিক রিলেশনের একটা বড় ইস্যু, সেটাকে নিয়ে এই কাজ করছে। আমি রিভিল করছি না, দর্শক দেখার পরে জানুক যে ইস্যুটা কি। এবং দুজনের পার্সোনালি কনভিন্স থাকতে হবে যে এই যা বলছি তাতে সে দুজন মানুষের নিজের এক সময় মানে মেন্টালি তাদেরও বলতে হবে যে হ্যাঁ এটা হতে পারে। তো সেই দিক থেকে প্লাস জেফার এবং প্রীতম জুটি, এই যে কথা হচ্ছে টকেবিলিটির একটা ব্যাপার আছে, এরা দুজনকে দেখতে পাশাপাশি অনেক সুন্দর মানায়। এবং জেফার অভিনেত্রী বা সেই মানে খুবই গুণী অভিনেত্রী, গুণী মানুষ, সে একজন ট্যালেন্টেড মিউজিশিয়ান এবং সিঙ্গার, এটা সবাই জানে, ট্যালেন্টেড। তো ও অ্যাক্টিং যা করবে, ধরতে পারা না, আবার পারে কি পারে না, এই জায়গাগুলো দর্শক বিবেচনা করবে, কিন্তু সেই ট্যালেন্টটা ওর আছে। সেই কারণ থেকেই চাওয়া যে হ্যাঁ এই পেয়ারটা দেখতে ভালো লাগছে, অ্যান্ড তারা দুজনেই গল্পের বা ফিল্মের থিমটাকে বিলিভ করে, দুজনেই অ্যাকসেপ্ট করে নিতে পারে, অ্যাডপ্ট করতে পারে। প্রডিউসার বা প্ল্যাটফর্মেরও বিঞ্জেরও চাওয়া ছিল, সব মিলে গেল আর কি দুজন। দারুণ ব্যাপার। এবং সেই জায়গায় আমি একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে প্রীতমের সাথে তো এর আগেও আসলে কাজ হয়েছে, গানের মাধ্যমে কাজ হয়েছে, একটা অন্যরকম বন্ধুত্ব। তো সেই বন্ধুত্বের সম্পর্কটা আসলে কতটা হেল্প করেছে এই ছবিটা করার ক্ষেত্রে? আমি আর প্রীতম তো আসলে অনেক বছর ধরে আমরা ফ্রেন্ডস, এবং আমরা একসাথে কাজ করি, একসাথে শো করি, বিদেশে আমরা একসাথে ইভেন গ্র্যামিজে গেলাম, শো করেছি। বাট এইটা তো আসলে যখন আমাদের কাছে আসে আমরা নিজেরাও একটু আচ্ছা আমরা অভিনয় করব, মানে শিহাব ভাইয়া ভাবছে হ্যাঁ তোমরা কি
পারবা নাকি এরকম এরকম করছে। তো আমরা আসলে দুজন যে না আমাদের এটা ঠিক করে করতে হবে, দুইজন ফিক্স করেছি যে আমাদের ঠিক করে করতে হবে। রিহার্সাল, শিহাব ভাই চলেন রিহার্সাল করি, বসি। শিহাব ভাইও বলছে যে না তোমাদের কিন্তু বিলিভেবল হতে হবে, জাস্ট বিকজ তোমরা ফ্রেন্ডস এটা তো এখন আমার স্ক্রিনে এটা হবে না। ফ্রেন্ড দেখালে তো আর হচ্ছে ফ্রেন্ড না। দেখালে তো আমার কাজ প্রেম হবে না। দেখাতে হবে। তো এবং স্টোরিটাও এত রিলেটেবল, আসলে আমাদের জীবনের সাথে খুবই রিলেটেবল। আমার কাছে মনে হয় এই জেনারেশনের সাথে খুবই রিলেটেবল। তো সবকিছু মিলে আমরা দুজন কাজও করেছি এটার পিছনে, এবং এই তো এটার ফল দেখি। মানে কোনো আইস ব্রেকিং প্রয়োজন হয়নি আর কি, কমফোর্ট কিনা, পরস্পরের টাচ কমফোর্টেবল কিনা, নিজেরা স্পেসে একই স্পেসে ক্লোজ স্পেসে তারা নিজেরা আরামে আছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। এটা ছিল ওদের ভেতর, ওরা আগে থেকেই এটা চিনি নিয়ে আমরা। এসেছে। হ্যাঁ, মানে আমরা আগে- যেটা হয়তো কাজটাকে আরো সহজ করে সহজ দিয়েছে করে আপনার দিয়েছে। জন্য। হ্যাঁ, আমরা অনেক আগের থেকেই তো, অনেক বছর হয়ে গেছে আসলে আমাদের ফ্রেন্ডশিপে। আচ্ছা, পরিচালক তো এখানে আছে এবং তিনি বলেছেন যে অভিনেত্রী হিসাবে আপনি দারুণ, আমি তো দর্শকরা আসলে বিচার করবে। শুনে আমি থ্যাংক ইউ। আচ্ছা, সেই জায়গা থেকে একটু জানতে চাই, যখন আসলে একটি দৃশ্য ধারণ হচ্ছে বা অনেকবার আমরা দেখি যে কাট বলে আবার রিটেক নেওয়া হয়, তো এরকম কি তুমি আমি শুধুতে হয়েছে কিনা, এবং যখন হয় বারবার রিটেক দিতে হয় তখন তার কাট শব্দটাকে আসলে কতটা মানে বিরক্তি লাগে কিনা বা মনে হয় কিনা যে বারবার কেন বলছে? শিহাব ভাইয়ের সাথে আসলে যেহেতু আমাদের দুইজনেরই, আমার আর প্রীতম দুজনেরই একটা ভালো সম্পর্ক, তো আমাদের খুব একটা সমস্যা হয় নাই সত্যি কথা বলতে। উনি যখন এমন টাইম গেছে উনি চেতে গেছে, আবার সো আমাদের ওই ফ্রেন্ডশিপটা আছে বলেই হয়তো বা আমাদের কাজটা কাজের মতো মনে হয় না। যখন কাজ করি মনে হয় যে আমরা মজা করছি, মানে আমরা কাজ আছে না একটা ওই ব্যাপারটা। সো আমি খুব একটা প্রবলেমস ফেস করি নাই। তবে এইসব ক্ষেত্রে যে একটা দারুণ শব্দ শুনলাম, চেতে গেছেন, তো এই যে চেতে যাওয়াগুলো আমার কাছে মনে হয় যে আসলে এই সময় একটা শিক্ষা হ্যাঁ নির্মাতার পক্ষ থেকে। বা আমরা দুজনেই চেষ্টা করতেছি ওনাকে স্যাটিসফাই করার জন্য যে শিহাব ভাই, মানে আমরা শিহাব ভাই একটু ভালো বলেন। এটাই এই ভালো বলাটা, মানে এটা হয়ে যায় উনি কি, যখন বলছে এখন আমি একটু হয়ে গেলাম, কি বলবো। এটা মানে অনেক সময় আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এটা অধিকাংশ ক্ষেত্রেই কমপ্লেসেন্সি এনে দেয় এক ধরনের, যে তুষ্টিতে ভুগে যায়। যখন ডিরেক্টর বলে ও দারুণ হয়েছে, ও তালি, তখন রিল্যাক্স হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়। এটা অনেক সময় দেখা যায় এটা আবার মোটিভেটও করে ভাইস ভার্সা। সো আমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি যে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে না, অ্যাকসেপ্টেবল জায়গায় না পৌঁছে, ততক্ষণ পর্যন্ত টেকটা আমি কাট করি না, বারবার রিটেক করতেই থাকি যে না আমি যেটা চাইছি যে অভিনয়টা সেটা। তো এরকম কিছুই হয়নি যে রেগে যাওয়া কিন্তু আমি বিলিভ করি যে এটা পারবে। তখন যখন মনে হয় যে হচ্ছে না 2 বা 3 বার, তখন মনে হয় যে এটা কনসেন্ট্রেশনের অভাব, বা হয়তো মোবাইলে কিছু একটা দেখেছে বা কিছু একটা মাথার ভিতর রয়ে গেছে, গানের বা কানাডার শো বা আমেরিকার শো মাথার ভিতর ঘুরছে, এটা মনে হয়। তখন হয়তো কনসেন্ট্রেট কিন্তু আমি এত বেশি করি না। এটা এই সমস্যাটা হয় না, এই সমস্যাটা হয় না। তবে দুজনই মনোযোগী শোয়ের কথা ভাবলেই না। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এরকম হয় না যে আপনি বারবার রিটেক বলছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে অভিনেত্রী এবং অভিনেতা যারা আছেন তারা এমন একটা শট দিয়ে দিল বা এমন একটা কিছু করে ফেললো যেটা আপনিও ভাবেন নাই। অফকোর্স এটা চমকায় দেয়। তো আমি অ্যাপ্রিসিয়েট করবো, মানে ইম্প্রোভাইজড করে চমকায় দেয়। সারপ্রাইজ হতে মানে কম চাই, যে আমি আমার কন্ট্রোলেই থাকবো, কিন্তু মাঝে মাঝে যখন সারপ্রাইজিং কিছু দিচ্ছি শর্টের ভিতর দিয়ে দেবো, তো সেটা যদি ব্রিলিয়ান্ট কিছু হয় তো অবশ্যই ভালো লাগে, অবশ্যই অনেক কিছুই ভালো লাগে। তো যে মুভিটা আসছে, যে ফিল্মটা আসছে, সেই ফিল্মে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা এটা জানতে চাইবো। তবে এই মুহূর্তে আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন চৈতালি আড্ডা এবং আমরা কথা বলছিলাম নতুন একটি ওয়েব ফিল্ম নিয়ে, যার নাম তুমি আমি শুধু, এবং সে বিষয় নিয়ে আসলে আমাদের আলাপ হচ্ছিল। এবার একটু জানতে চাইবো যে বৈশাখের একটা উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে এই ছবিটি মুক্তি দেওয়ার কারণটা কি? উৎসবেই তো উৎসবের ছবি আসা, সেখানে কি আসলে বৈশাখ কোনোভাবে সম্পর্কিত আছে নাকি শুধুমাত্র উৎসবকে কেন্দ্র করেই আসলে? বৈশাখ কোনোভাবে সম্পর্কিত। উৎসবের মধ্যে, উৎসবে একটা ফিল গুড কন্টেন্ট,
যেটা দেখে ভালো লাগবে। আপনি কাঁদবেন না, কাঁদবেন, সুখের কান্নাই আসবে, কিন্তু মানে মন ভালো থাকবে এমন একটা কন্টেন্ট আসছে। মানে উৎসব এটাই বড় একটা উপলক্ষ, উৎসবে আসাটা এই জন্যই তৈরি হয়েছিল এই ছবিটা। সবাই খুব মানে ঈদকে কেন্দ্র করে আসলে ছবি মুক্তি দেয়। সেই ক্ষেত্রে এই যে বাঙালি আনার একটা উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করার পিছনে কোনো আসলে কারণ আছে কিনা? এটা আমরা এর আগেও অনেকদিন- আমরা কিন্তু এইভাবে দেখিনি যে বৈশাখ উৎসবকে কেন্দ্র করে কোনো ছবি সেইভাবে আসলে মুক্তি পেয়েছে। আমার ঘটেছে, ধরা যে এয়ারটেল সময় কিছু টেলিফিল্ম এনটিভিতে আসতো, এয়ারটেল প্রেজেন্টস যে টেলিফিল্ম, যেটা আমার ভালোবাসি তাই ভালোবাসি যাই, ভালোবাসি। 2008, 2009, 2010 সালের দিকে, তখন বৈশাখেই আসতো এয়ারটেলের টেলিফিল্মগুলো। সেই সময় আসতো, বৈশাখে একটা উপলক্ষ, উৎসবে বড় ছবি, এটা আমাদেরও এটাই এখন হওয়া উচিত। আমাদের বাংলা সিনেমার যা আমরা যে আস্তে আস্তে প্রসার দেখছি, যে মানুষের মধ্যে অ্যাকসেপ্টেবিলিটি দেখছি, সেই জায়গা থেকে আমাদের এইসব উৎসবকে লুফে নেওয়া উচিত। বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, দুইটো ঈদ এবং অন্যান্য পুজোর ইয়াতে, শীতের সিজনে বা নভেম্বর ডিসেম্বর এই সময়গুলোতে আমাদের কিছু বের করে আরো দিন বের করা উচিত, উৎসবে বড় বড় ছবি, উৎসবের ছবি বানানো এবং উৎসবের ছবি রিলিজ দেওয়ার দারুণ। চেষ্টাটা শুরু হওয়া উচিত। ভালো ইয়ে। আচ্ছা, বৈশাখ মানেই তো আমরা এসো হে বৈশাখ গানের কথা আসলে আমাদের মনে পড়ে যায়। আমি একটু জানতে চাই যে তুমি আমি শুধুতে আসলে কয়টি গান আছে? একটাই গান আছে জেফারের, একটা ব্রিলিয়ান্ট গান, তোর ছায়া। এই গানটা মানে এখন পর্যন্ত দর্শক শুনেছেন। আমি ওকেও বরাবর বলি যে সে যত ভালো সিঙ্গার, তার চাইতে অনেক ভালো মিউজিশিয়ান, কম্পোজার। এটা হয়তো বাংলাদেশের মানুষ এখনো ঠিক সেভাবে পরিচিত হয়নি, তাকে হয়তো তার গায়কী দিক দেখেই চেনে, কিন্তু সে ইজ এ ব্রিলিয়ান্ট কম্পোজার। আমার দাগির জন্য একটা গান করেছিল, সেটা মানুষ বলছে এটা কোয়ালিটি, এই ধরনের গান, এই লেভেলের কোয়ালিটি সবাই দিতে পারে না। তো সেটা থ্যাঙ্কফুল যে সে আমার জন্য এই গানটা করেছিল। গানটা প্রথম থেকেই একটা নানা পর্যায়ে ছিল, সুর করে সেটা থেকে আস্তে আস্তে সুর করে করে শুনেছি, তারপর ওখান থেকেই গানটাকে আমরা এখানে আমরা ইউজ করব তার ফিল্মের জন্য, যেহেতু তার ফিল্ম একটু নিজে একটু চেষ্টা করে ভালো করেই পেয়েছে আর কি, ভালো করে। মানে এই যে তোর ছায়া, এই গানটা মানে কয়দিনে আসলে লেখা হয়েছে এবং এই গানটার সুর আসলে কতদিনে করা হয়েছে এবং গানটাকে কতটা গিলে খেয়েছেন সেই সময় আপনি? তার আগে একটু বলি যে শিহাব ভাই যেটা বলেছে এটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট, কারণ এটা আমি নিজেও বলি যে আমি একটা ভালো সিঙ্গারের থেকে আমিও বিশ্বাস করি আমি একটা ভালো কম্পোজার, কারণ ওইটা আমার, এটা একদম আমার ভিতরের কথা, এটা শিহাব ভাই যেটা বললো। এটা ছাড়াও নিয়ে যাবে কি, যখন দাগিরতে করলাম, মানে শিহাব ভাইয়ের ফিল্মে করলাম, তখন আমি বলেছিলাম যে আমি আপনাকে একটা গান দিব, আচ্ছা, খুবই ক্যাজুয়ালি। হ্যাঁ দাও, কনফিডেন্টলি। হ্যাঁ দাও, আচ্ছা ঠিক আছে। উনি আমাকে বললো যে এরকম একটা সিচুয়েশন আছে, দেখো কি করতে পারো। বাট আমি ওই সিচুয়েশনটা ধরেই একটা ওনাকে গান দেই। না করে শুনেছিল। প্রথমে হচ্ছে আমি তাকে, এটা হচ্ছে আমার সিস্টেম, আমি প্রথমে হচ্ছে সুর করি, তো আমি আগে সুরটা শুনি, মানে শুনাই। আচ্ছা, সেই কিভাবে শোনানো হয়েছিল ওই ওটা সুরটা? ছিল এরকম না রা 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 না 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 না, আচ্ছা, একদম পুরা খালি সুর, কোনো কথা নাই, কিন্তু উনি সুরটা শুনে কিন্তু অ্যাপ্রুভ করছে যে তুমি কি দাগির সুরে চলে গেছিলে নাকি? হ্যাঁ নিয়ে যাবে কি শুনাম, নিয়ে যাবে কি হ্যাঁ মানে প্রথম তো আসলে নিয়ে যাবে কি শুনাই। আচ্ছা, তো উনি যখন সুরটা ধরে ফেলে, যখন বুঝে গেছে, তখন তো আমার জন্য ইজি। এখন আমি তখন তাকে অন্য সুরও শোনায় ফেলি যে আচ্ছা দেখেন তো এটা কেমন লাগে। তো তোর ছায়া মানে এই ফিল্মের যেটা, সেটা আমি তাকে এভাবেই শুনাই যে আচ্ছা এটা কেমন লাগতেছে, এটা ভাবতেছি আমি এটা হতে পারে এখানে। তো উনি আমার, তখন আমি তাকে খালি গলায় শুনাই আর কি, আচ্ছা, খালি গলায় শুনাই সুরটা, এবং সে তখনই পছন্দ করে। আমি বুঝতে পারি যে সে পছন্দ করছে জিনিসটা। আচ্ছা, এই যে সুরটা করলেন, এরপর কথাগুলো কিভাবে? আমি হচ্ছে সুর আসলে খুবই ন্যাচারালি আসে আমার কাছে, খুবই ন্যাচারালি, মানে এমন না যে অনেক ভাবতে হয়, আলহামদুলিল্লাহ সেটার জন্য। বাট তারপরে হচ্ছে যখন সিচুয়েশনটা বুঝে আমি ওটাতে, আমার লিরিসিস্ট আছে, ওর সাথে কো রাইট করি। আচ্ছা, এটা অনেক দিনের প্রসেস, অনেক দিনের process লাগিয়েছে গানটা। সেটা হচ্ছে আমি ফিনিশ করতে, প্রোডাক্ট ফিনিশ করতে, যেমন ধরেন আমি অনেক খুঁতখুঁতা,
মিক্সিং এই সেই, হ্যাঁ এটা উনি নিজেও, এটা উনার না ক্রাফটও আসলে যে কোনো নিজের কাজে ভালো লাগার কাজে আসলে খুঁতখুঁতে না হলে হয় না। ফাইনাল ডেলিভারি দিয়ে দিয়েছি। দেওয়ার গানটা আগে- তারপরে একটু হোল্ড করেন, আরেকটা ভার্সন, শেষ ভার্সন পাঠাচ্ছি। এই 5 নম্বর ভার্সনটা, 5 নম্বর ভার্সন, তো তাকে রিকোয়েস্ট করেছি না এই ভার্সনটা একটু দেন আমাকে টাইম। তো ওটা হচ্ছে মিক্সিং, ওটা টেকনিক্যাল ইস্যুস এগুলা, বা মিউজিকটা একটু দাঁড়ান, একটু গিটারটা ঠিক করি এসব, কিন্তু মেইন জিনিসটা তো লেআউটটা করে ফেলি। আচ্ছা করেই ওনার থেকে। আমরা কি একটু খালি কণ্ঠে মানে দু লাইন শুনতে পারি তোর ছায়া? এটা প্রথম হবে করা, অ্যাকচুয়ালি কম করে করছি। Okay. আচ্ছা, কত ভাবাবে আমারে, কেমন এ সময় আহারে, আবেগী মন যায় খুঁজে দিশারে, তারি কাছে গিয়ে হারে, জানি না কিসে মানা, এ কেমন যে দোটানা, জানা বলে না তার কি দারুণ, আমায় টানে। জানে এবং এই যে তোর হাসি, তোর ছোঁয়া জানে আমারে। এবং আমি এই প্রোগ্রামটা করার আগে কিন্তু এই গানটা আসলে সকালবেলায় শুনলাম, এবং শোনার পর মানে আমার কাছে গানটা খুবই দারুণ লেগেছে, মানে চমৎকার। এবং আমার কাছে মনে হয়েছে যে যারা দর্শক আছে তারাও এই গানটা ভীষণ রকম পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ। একবার শুনলে গেঁথে থাকবে মাথায়, গেঁথে যদি আপনি এই ধরনের, আপনার রুচি যদি এমন হয়। ট্রেলারটা যখন বের হয়েছে তখনই আমাকে আসলে অনেকে বলা শুরু করেছে এই গানটা কবে বের হবে, আমাকে ট্রেলার সাথে যেহেতু বের হয়েছে একটু ছিল। আমাকে অনেকে পরে, আমি বললাম যে চলেন গানটা তাড়াতাড়ি দিয়ে দিই। গানটা পুরো দেখতে হলে আপনাদেরকে আমাদের তুমি আমি শুধু দেখতে হবে, দেখতে হবে, পুরো গানটা আছে ওখানে পুরো। আচ্ছা শিহাব ভাই, এবার আপনার কাছে একটু জানতে চাই যে আপনার মনের বয়স আসলে কত? মনের বয়স 20, 22, 25, 30, না 16 16 না, 16 না, একটু ম্যাচুর মনের বয়স। আচ্ছা, এই কারণে জিজ্ঞেস করলাম যে জেফার, আপনি কোনো একটা বা ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে আপনার মনের বয়স হচ্ছে 50। হ্যাঁ, So, হ্যাঁ, আপনি হ্যাঁ, হয়তো জানেন না যে না, আমরা আসলেই। যখন আসলে Yeah. মনের বয়সটা কমাতে চাই, ওল্ড সোল। আমি old soul। ইয়াংদের এটাই হবে, ইয়াংরা ভাববে যে ওল্ড, ওল্ডরা ভাববে আবার যে ওল্ড হয়ে আবার ইয়াং হয়ে যাবো। old হয়ে থাকতে চাইবে। যখন ওল্ড হব তখন আবার বলবো যে এই যে 20। কিন্তু আপনাকে দেখে কিন্তু আসলে মনে হয় না যে ওল্ড সোল। তাই মানে আমি মনে করে মানে আমার মনে হয় যে আমার মনের বয়সটা 50 কেন? জানি না, আমার কিছু আমার চিন্তা মনে হয় যে অনেক ওল্ড স্কুল, আমার কাছে মনে হয়। যেমন একটা আমরা শুনতে পারি যে কেন আপনার মানে কোন একটা চিন্তা আমাদেরকে বলেন, যে চিন্তা দিয়ে আমরা মনে করব যে আসলেই আপনি যেটা বলেছেন সেটা ঠিক। হয়তো বা কিছু মানে টেস্ট বলতে পারি আমি, আমার নিজের টেস্ট কিছু, বা লাইফস্টাইল, আমি অনেক ইন্ট্রোভার্টেড, মানে একটা 50 মানে ওই এইজে যে মানুষের যেই লাইফটা চাবে ওই লাইফটা মনে হয় আমি এখনই কাটাচ্ছি না ওয়ে। মানে আমার কাছে মনে হয় ওইখান থেকে লাফালাফি দাপাদাপি হয়তো কম করি। হ্যাঁ কম করে। হ্যাঁ, এবং ওটা ছোটবেলা থেকে, এমন না যে এটা এখন থেকে। আমার যেমন এখন একটু কোথাও বেড়াতে গেলে মানে আমার সেম এজের মানুষজন গেলে আমরা একভাবেই থাকি, কিন্তু আমার ফ্রেন্ডের ওয়াইফরা ওরা আগে তো চুরাচুরি মার্কেট দৌড়াদৌড়ি করতে, কিন্তু আমাদের হচ্ছে যে একটু আরাম করে একটু, কোথাও চিল হয়ে হেলান দিয়ে বসে থাকবে, এটাই ভালো লাগে। আমার কাছে মনে হয় আমি একটু আগের থেকে এই ধরনের কাজ করি, নিজের মতো থাকি, আছে না যে ওরকম লাফালাফি, আর এই যে আপনি যেটা বললেন ওটাই। আচ্ছা, জেফার এই নামটা বললেই দর্শকদের মাথায় আসলে যেটা আসে সেটা হচ্ছে জেফারের পাখির বাসার মতো একটা চুল। নাই তো এখন। হ্যাঁ, এখন নাই, বাট এই যে আমি শুনলাম যে আপনি এই চুলটাও আসলে পাখির বাসার মতো করে ফেলতে পারেন যখন আপনি স্টেজ পারফর্ম করেন। তো এই যে মেইনটেইন করাটা, মানে এই চুলটা কত দারুণ একটা চুল, দারুণ লাগছে। আবার গানের স্টেজে ওই চুলটা মানুষের কাছে ভীষণ রকম পছন্দের। তো এই যে মেইনটেইন করাটা, এটা কতটা টাফ? আমার কাছে মানে এখনের থেকে আগে বলছি, মানে যখন আমার চুলটা 24/7 থাকতো, আমি মানে স্টেজে উঠলেও যা না উঠলেও সেম ছিল আগে, ওইরকমই ছিল। তো আমার কাছে মনে হতো যে ওই হেয়ার স্টাইলটাই জেফার, মানে একটা আইডেন্টিটি কাইন্ড অফ বানিয়ে ফেলেছিলাম মাথায়, যেটা 2023-তে আসলে চেঞ্জ হয় পুরো ব্যাপারটা। হ্যাঁ, মনোগামী টাইমে, তখন ওটা আমার ফার্স্ট আর কি অ্যাক্টিং প্রজেক্ট, ওটার জন্যই করা।
চুল আর কি ফুলি ছেড়ে দেওয়া। তো অনেক বছর পরে আছে না যে আমি আবার এই চুলটাকে এমব্রেস করেছি। কিন্তু আমার দুইটাই আছে, এখনো আছে। কোনটা বেশি ভালো লাগে? এখন আমার এটা বেশি বেশি থাকা হয় এইভাবে, কম হ্যাসেল। আচ্ছা, আধুনিক বাঙালি মেয়ের লুকটা আছে আর কি এখন। এখন বাঙালিও আছে কিন্তু চিন্তা আছে, হ্যাঁ, একটু mold করা যাবে। হ্যাঁ, সবকিছুতেই mold করা যাবে। পাশ্চাত্য আছে কিন্তু কিন্তু ওই চুলটাতে তখন ওটা একটাই ক্যারেক্টার, মানে একটাই আইডেন্টিটি। একটাই আইডেন্টিটি, বাট এই চুলের অনেক আইডেন্টিটি। এটা অনেক identity। আচ্ছা, এবার আমরা তো অনেক গল্প করছিলাম, এবার একটু সত্য মিথ্যা খেলতে চাই। মানে আমি এক লাইনে বলবো, আপনি জাস্ট খালি বলবেন যে সত্য না মিথ্যা। ওকে। আমি শুটিং সেটে আমার ঝামেলা। না, আমি শুটিং সেটে খুবই সিরিয়াস থাকি। হ্যাঁ সত্যি। কোনো দৃশ্য শেষ হওয়ার পরও আমি সেটা নিয়ে আবার ভাবি। না, খুব একটা হয় না, মিথ্যা। আমি কখনো স্ক্রিপ্ট লিখতে গিয়ে আটকে যাই না। মিথ্যা। অভিনেতারা মাঝে মাঝে আমাকে অবাক করে দেয়। সত্যি। আমি সবসময় জানি শেষ দৃশ্যটা কেমন হবে। সবসময় জেনেই কাজ করি। সত্যি। আমার সবচেয়ে ভালো কাজ এখনো বাকি আছে। সত্যি। আমি রোমান্টিক দৃশ্য বেশ উপভোগ করি। সত্যি। শুটিংয়ের সময় আমি কখনোই নার্ভাস হই না। মিথ্যা। আমি দর্শকের প্রতিক্রিয়া নিয়ে খুব চিন্তা করি। পুরোপুরি সত্যি নয়। পুরোপুরি মিথ্যাও নয়। Depends. আচ্ছা, শেষ হচ্ছে যে আমি চাই আমার গল্পগুলো দীর্ঘদিন মানুষ মনে রাখুক। সত্যি। এবার জেফার, কাজ। আমি প্রথমে নিজেকে শুধু গায়িকা ভাবতাম। সত্যি। অভিনয়ে আসার সিদ্ধান্তটা খুব সহজ ছিল না। সত্যি। শুটিং সেটে আমি স্টেজের মতোই কনফিডেন্ট থাকি। মিথ্যা। মিথ্যা। পরিচালক রিটেক বললে আমি একটু বিরক্ত হই। না, মিথ্যা। পরিচালক যাওয়ার সামনে জন্য রেডি থাকি, আরো না, আরো না, আরো আরো। আমি একদিনে অনেকবার নিজের গান শুনি। নট ট্রু। ক্যামেরার সামনে প্রথম দিন আমি নার্ভাস ছিলাম। প্রথম দিন ক্যামেরায় মানে শটের আগে ছিলাম, শটে ঢুকে ঠিক ছিলাম। আচ্ছা, আমি মনে করি গান এবং অভিনয় দুটোই সমান কঠিন। সমান। আমার জন্য একটা বেশি কঠিন। কোনটা? অভিনয়। অভিনয়। আমি কখনো নিজের পারফরমেন্স দেখে খুশি হই না। ট্রু। আচ্ছা, ট্রু। আমি লাইভ স্টেজ ক্রিটিক্যাল অনেক নিজের আমি প্রতি। আমি লাইভ স্টেজ বেশি ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই। আমি চাই দর্শক আমাকে শুধু একভাবে না দেখুক। ট্রু। বাট অনেক সত্য মিথ্যা কিন্তু জেনে ফেললাম। আচ্ছা, আমার সত্য মিথ্যা কিন্তু কেউ জানলো না। তবে এই সময় একটা ছোট্ট বিরতির আবারও সময় হয়ে গেছে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চৈতালি আড্ডায়। আপনাদের সাথে আছে আমি নীল মাহবুব এবং আমার সাথে আছেন দুজন প্রিয় মুখ যাদেরকে সবাই চেনেন। কথা হচ্ছিল আমাদের, এবং কথা তো আসলে চলতেই থাকবে। একদম শেষ পর্বে আছি আমরা আয়োজনের। আবার সেই তুমি আমি শুধুতে যাই, এই সিনেমার গল্পটা বা প্লটটা কিভাবে আসলে আপনার মাথায় আসলো এবং কবে আসলো, কবে শুটিং শুরু করলেন? এটা আবারও ওই যেটা এখন পর্যন্ত বলিনি, যে থিমটা এখনো ডিসক্লোজ করিনি, রিলিজ হওয়ার পরে ডিসক্লোজ করবো ভাবছি। সবাই মানুষ জানুক আমরা কি নিয়ে কাজ করেছি। সেই আইডিয়াটাই আসলে এই গল্পের জন্ম দিয়েছে। সেই ভাবনাটাই এত বাস্তব ছিল যে আমি রিয়েল লাইফেও দেখেছি মানুষ, তরুণ তরুণীদের সেই ভাবনার কথা বলতে, যে আমরা এটা করবো না, আমরা এটা চাই না, হ্যান তেন। তো তখনই আরে এই সমস্যাটা তো বাস্তব আছে। ওই সমস্যার কারণে ব্রেকআপ হয়েছে আমি দেখেছি, বিচ্ছেদ হয়ে গেছে এটাও শুনেছি। তো সত্যি ঘটনায় ঘটে গেছে। তো আমি সোশ্যাল মিডিয়াতেও ঘাটাঘাটি করে দেখলাম যে এরকম একটা বড় পেজও আছে। তো আরে এটা তো অনেক হাজার হাজার মানুষের সমস্যা, হাজার হাজার তরুণের সমস্যা এই সময়ের। তো তখনই গল্পটা ভাবলাম, শুরু করলাম যে দুটো ক্যারেক্টার ভাবি। সেই প্রথমে আইডিয়াটা আসে, আইডিয়াটাকে কেন্দ্র করে ক্যারেক্টার আসে, তারপরে ক্যারেক্টারের জার্নি থেকে অবস্টাকল ভাবতে ভাবতে গল্পটা আসে। এবং এই যে আমরা তো জেফার তো আমাদের সাথে আছে, আমরা জেফারের কথা আসলে শুনছি, কিন্তু প্রীতমের কথা কিন্তু আমরা এখনো আসলে শুনি নাই। প্রীতমের সাথে কাজ করার ব্যাপারে এবং এই দুইজনকে নিয়ে একসাথে কাজ করলেন, দুজনের গল্পটাই আসলে আমরা একটু জানতে চাই, বিশেষ করে প্রীতমের গল্পটা। প্রীতম, আই লাভ দিস বয়। আমার খুবই পছন্দের এক তরুণ এই সময়ের অভিনেতা। সে যদিও
নিজে বলে যে আমি বেসিক্যালি সিঙ্গার, পার্ট টাইম অ্যাক্টর, মানে ফুল টাইম সিঙ্গার, পার্ট টাইম অ্যাক্টর বলে নিজেকে, কিন্তু তার ভেতরে অভিনয় প্রতিভাটা আছে। তার যে ন্যাচারাল অ্যাবিলিটি এবং যে ইয়াতে থেকেই, মানে চরিত্রের মধ্যে থেকেও তার নিজের যে চার্মটা ডেলিভার করে, সেটা আমি আমার কাছের মানুষ দূরে থেকে একটা ওয়েব ফিল্ম করেছিলাম, সেখানে আমরা দেখেছি, দর্শকও দেখেছে যে অভিনয় করতে হয়নি, তার কতখানি এফোর্টলেস লেগেছে তাকে, মানে খুব বেশি চেষ্টা করে চোখ মুখ বাকিয়ে কিছু করতে হয়নি, যা করেছে তাই ভালো লেগেছে। তো সেই ইয়া থেকেই আমরা একটা যে সে এই ক্যারেক্টারের জন্য তার বিকল্প নেই এই চরিত্রটার জন্য। তো সেটাই আমরা দেখেছি প্রীতম ডেলিভার করেছে। সে এই যে একটু আগে জিজ্ঞেস করেছিলাম যে কে চমকে দিতে পছন্দ করে, প্রীতম তাই যে সে মানে সিনে চমকে দিতে পছন্দ, আগে রিহার্সালে হয়তো দেখাবে না বা আগে করে দেবে না, কিন্তু আচ্ছা আমি করছি, সে টেকে শর্টে দেখাতে চাইবে। যেমন এই ফিল্মের শেষ দৃশ্যে সে চমকে দিয়েছিল, আমাদের সবাইকেই চমকে দিয়েছিল যে এতটা ব্রিলিয়েন্ট, এখনও দেখে মনে হয় এত ব্রিলিয়েন্ট করলো কীভাবে। তো সেই কারণেই প্রীতমের সাথে কাজ করাটা সবসময় আনন্দ। যে কেউ যত ডিরেক্টরই কাজ করেছে সবারই এক কথা যে ওর সাথে কাজ করে কমফোর্ট লেভেল, আন্ডারস্ট্যান্ডিং এবং প্যাশন আছে এবং সিনসিয়ার প্রফেশনাল অ্যাক্টর। আর জেফার তো বললামই, জেফার একটু সময় দিতে হয় জেফারকে, অবশ্যই খুবই বেশি সিরিয়াস, হয়তো খুব বেশি সিরিয়াস, খুব বেশি সিরিয়াস থাকে, কিন্তু যখন রেডি হয়ে সে যা ডেলিভার করবে, তাকে রেডি হওয়ার সুযোগ না দিলে সে বিরক্ত থাকে। তাকে সময় দিতে হবে, আগে রেডি হতে হবে, সে নিজে রেডি হবে, নিজে কনভিন্সড হবে, হ্যাঁ চলেন। কিন্তু যখন রেডি না দিয়েছি তখন দেখবে তখন একটু নিজেই প্যারা খায়, আমরাও প্যারা খাই, কিন্তু যখন রেডি হয়ে আসবে বাস সে বুম। তো সেটাই দেখতে পাবেন, আমার বিশ্বাস দুজনের এই কেমিস্ট্রি, দুজনের অভিনয়টা আমি দেখতে পাবেন। এবং আমার কথা হচ্ছে যে অভিনয়টা আসলে যতটা ন্যাচারাল হবে, অভিনয় যেন অভিনয় না হয়, একদম আসলে ন্যাচারাল হয়। তো এই যে গায়িকা থেকে এখন আসলে অভিনয়, মানে সঙ্গীতের অঙ্গন থেকে অভিনয়ের অঙ্গন, তো এটা কি কন্টিনিউ থাকবে? মানে কতটা ভালোবাসা আসছে আসলে অভিনয়ের সাথে? অবশ্যই আছে না, মানে আমার কাছে খুবই চ্যালেঞ্জিং লাগে অ্যাক্টিং, যেহেতু যেটা বলেছি যে মিউজিকটা তো আছে ভিতর থেকে, অনেকদিন ধরে করছি, ওটা কিছুটা আমার হাতে আছে, অ্যাক্টিংটা এখনো নেই। সো অ্যাক্টিংটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং, এবং যখন সেই সুযোগটা পাই তখন আমি আর যে উনি যেটা বললো যে আমি অনেক সিরিয়াস হয়ে যাই যে না এটা আমার ঠিক করে করতে হবে। আচ্ছা, নিজের উপর এক্সট্রা প্রেশার নিয়ে নেই, এক্সট্রা প্রেশারও নিয়ে নেই যে না 5 বলে 10 রান করতে হবে। হ্যাঁ ওটা হচ্ছে আমি, মানে আমার তাড়াতাড়ি আমার ডায়লগস মুখস্থ করতে হবে, না হলে ঠিক মতো দিতে পারবো না, এই বিষয়গুলো আছে। কিন্তু আমি যদি গানের শুরুটা বলি ইউটিউবে, মানে তখন কি আসলে এরকম প্রেশার ছিল? কারণ গানের অ ক খ আপনি বলেছেন যে কিছুই আসলে জানতেন না, এখনো হয়তো আপনি জানেন না, বা ওইটা শেখার আগ্রহ আসলে সেভাবে কাজ করাটাই আপনি আপনার নিজে থেকে আসলে তৈরি। তো ওই সময় যখন রুমের দরজা বন্ধ করে দিয়ে আপনি ইউটিউবে শুট করছেন, ওইটাও তো আসলে একটা অভিনয় ছিল, কারণ গানের সাথেও কিন্তু অভিনয়টা আসলে ভীষণভাবে জড়িত। তখন একটা রুমে ছিল, মানে কেউ ছিল না সেই রুমে, আমি একা ছিলাম, একটা ক্যামেরা ছিল, আম্মুর ডিজিটাল ক্যামেরা রেখে গান করতাম। হ্যাঁ ওইটা পরে ইউটিউবে দিয়ে দিচ্ছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে মানুষ আর কি আমাকে। তো ওই যে গানও শুরু হলো সাথে অভিনয়টা কিন্তু সেই তখন থেকে শুরু হয়েছিল। তো এরপরে আসলে নতুন কোনো আর্ট সেক্টরে পা বাড়ানো হবে কিনা, যখন এটাও আসলে আয়ত্তে চলে আসবে? আর কি সেক্টর থাকবে তখন আমার? নায়িকা হবে, ফিল্মের নায়িকা হবে কিনা? না আমি ওইরকম না, আমি এই যে যেমন অভিনয় নিয়ে চিন্তা করি নাই, সত্যি কথা বলতে। আমি মিউজিক করতাম, ঠিক আছে, মানে এখনো করি অফকোর্স, অভিনয়টা এসে পড়ছে আমার কাছে। তো আমার কাছে মনে হয় যে যদিও সেটা আমাকে দেখে মনে হয়, তখন ওটাও হয়তো আসবে এবং আমি ওটা ঠিক করে করার চেষ্টা করব। ওরা দুজনেই মিউজিশিয়ান প্রথমে, এটা তো ব্রেড এন্ড বাটার, মিউজিক সবার আগে টানে গান তো দেখে, তারপর সেকেন্ড লাইন অফ ওয়ার্ক আছে, তার প্যাশনটা এখানে, ওখান থেকে প্রীতম আমাকে যদি 30 দিন দেয়, ধরেন যে একটা ওয়েব ফিল্মে 30 দিন দিলে আমি কত টাকা দেবো, তার চাইতে 30 গুণ বেশি টাকা আসে ওই 30 দিনে 3টে শো করেই পেয়ে যাবে। তো অনেক কিছু ছেড়ে মেরে আসতে হয়। মানে আমাদের শো এর যে টানটা আছে, বা ইভেন আর্থিক যে ইয়েটা, ওটা ছেড়ে আসতে অনেক দিক থেকে চিন্তা করে আসতে হয়। মানে আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, মানে এটা আসলে সবারই, সব লাইফেরই আসলে ত্যাগের ফসল। আমি আপনার কাছে শেষ একটি প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে যে দুইজন সঙ্গীত জগতের মানুষকে নিয়ে একটা ছবি বানালেন,
কিন্তু আমরা বাইরের দেশেও দেখেছি মিউজিক্যাল ফিল্ম। হ্যাঁ, সো এরকম আসলে কোনো, যেহেতু জেফারও আছে, প্রীতমও আছে, তো এরকম কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? মিউজিক্যাল ফিল্মের যে সময় যতখানি ইনভলভমেন্ট, যত বড় টিম লাগে, মিউজিক্যাল ফিল্ম সহজ না। অনেক অনেক পরিশ্রম লাগবে, অনেক প্রস্তুতি লাগবে। দেখা যাক, ভবিষ্যৎ তো কোনো না, ঠিক মানে কিছু বলা যায় না, শেষ এটা হবে না, হতেই পারে। মিউজিক্যাল ফিল্মটা আমার করার ইচ্ছা ছিল অনেক আগে থেকে। আমার একটা গল্পও ছিল আনারকলি, আমি সেটা করতে চাইছিলাম মিউজিক্যাল ফিল্ম, কিন্তু ব্যাটে বলে বনেনি। তো হতেই পারে। আমরা চাই 22 গজের ক্রিজে ব্যাটে বলে আসলে মিলুক, এবং আমরা আসলে দেখতে পাই একদম আয়োজনের শেষ প্রান্তে। তুমি আমি শুধু নিয়ে কিছু বলার আছে কিনা? আমরা অনেক পরিশ্রম করে কাজটা করেছি। এটা একটা এই সময়ের তরুণদের একটা গল্প। আমরা বলেছি একটা ছেলে একটা মেয়ের, একটা পরিবারের গল্প, দুটো পরিবারের গল্প বলা হয়েছে। এই উৎসবে আমার মনে হয় আপনারা পুরো পরিবার নিয়ে এটা যদি দেখেন, এটা ভালো লাগবে আপনাদের। পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি গল্প, সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডা দিতে দিতে এই উৎসবটা, এই বৈশাখের উৎসবটা আনন্দে কাটবে যদি আপনারা তুমি আমি শুধু দেখেন। কিছু বলার আছে? শিহাব ভাই খুব সুন্দর করে বলে দিয়েছে। আমি খালি বলবো যে সবাই দেখবেন এবং আমাদেরকে জানাবেন। মানে দুজনকে ধন্যবাদ। দারুণ কিছু আড্ডা হলো, দারুণ কিছু গল্প হলো। আরও কিছু গল্প হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আসলে সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের। দর্শক, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা আবছায়াভাবে আসলে কিছু কথা বললাম, কারণ পুরোপুরি কথা আমরা আসলে বলতে চাই না, তাহলে তো পুরো সিনেমাটাই আমরা এখানে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই তুমি আমি শুধু দেখবেন, এবং আপনাদের মনে আসলে এই ছবিটা নিয়ে যা যা আসে, কারণ আমরা জানি যে কোনো কমেন্টসই কিন্তু আসলে একজন নির্মাতার জন্য, একজন অভিনেত্রীর জন্য প্রচণ্ড রকম একটা শিক্ষা কাজ করে। তো আমরা চাই যে তুমি আমি শুধু, তুমি আমির মধ্যে না থাকুক, আমাদের সবার মধ্যে ছড়িয়ে যাক এই চৈতালি আড্ডায়। এটাই আমাদের আহ্বান, এবং আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন।